গাজিয়াবাদের একসময়কার প্রভাবশালী কুঠারি পরিবার এখন টাকার অভাবে তাদেরই বাড়ির একটা রুম ভাড়া দিতে চায়, কেননা টাকা জোগাড় না হলে যে তাদের বাড়িটাই হাতছাড়া হয়ে যাবে। এজন্য কুঠারি ভাই বোনের মধ্যে থেকে যে কোনো একজনকে তার রুম ছেড়ে দিয়ে একসাথে থাকতে হতো। কিন্তু এই দুই ভাই বোনের মধ্যে ছিল একেবারে দা কুমড়ো সম্পর্ক। সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। তবে এবার ভাড়াটিয়াকে তাড়াতে দুই ভাই বোন এক হয়ে উঠে পড়ে লাগে। এসব করতে গিয়েই ঘটতে থাকে একের পর এক মজার কাণ্ড। তবে শেষ পর্যন্ত তারা সবাই মিলে কিভাবে তাদের সব সমস্যার সমাধান করে সেটাই দেখব আজকের গল্প বাকাইতিতে। শুরুতেই দেখা যায় একটা ফ্যামিলিকে, যেখানে আছে সুষমা নামের একজন মধ্যবয়স্ক মহিলা, তার স্বামী সঞ্জয় আর তাদের দুই সন্তান নয়না এবং বান্টি। সুষমার বাবাও তাদের সাথেই থাকেন। সকাল হতেই দেখা যায় নয়না আর বান্টির মারাত্মক ঝগড়া শুরু হয়ে যায়। মানে এই দুই ভাই বোন দিনরাত 24 ঘন্টা ঝগড়ার উপরেই থাকে। আজও তার ব্যতিক্রম হয় না। কে মোটরের সুইচ অফ করবে সেই নিয়েই তাদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। সুষমা তখন সঞ্জয়কে বলে, তুমি যে রুম ভাড়া দিবে বলছো সেই ব্যাপারে আগে তোমার দুই ঝগড়াটে ছেলে মেয়েকে জানাও, কারণ এরা নিজেরা যে রুম শেয়ার করবে সেটা যদি একবার জানতে পারে তাহলে না জানি কি রিয়্যাক্ট করবে। এমনিতে আলাদা ঘরে থেকেই যা মারামারি করে, তাই প্লিজ তুমি এদের সাথে আগে কথাটা বলে নাও। সঞ্জয়ের পর উপরে আসে আর মোটরের সুইচটা অফ করে। এরপরে তার ছেলে মেয়েকে বলে, ঝগড়া বন্ধ করো আর এখন থেকে তোমরা দুজন এক রুম শেয়ার করে থাকবে, বুঝলে? কারণ আর একটা রুম আমি ভাড়া দিব। এই কথা শুনেই তো নয়না আর বান্টি দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা তো কোনোভাবেই একসাথে থাকতে রাজি নয়। তাই এবারে এই সবকিছু নিয়ে একটা ফ্যামিলি মিটিং বসে, কারণ এই দুই ছেলে মেয়ে তো কোনোভাবেই রাজি হচ্ছে না। সঞ্জয় জানায় তার ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না, তাই তার হেল্প লাগবে। এ কারণেই একটা রুম ভাড়া দিতে হবে। সুষমা বলে, এখন আর এখানে কথা বলার কি আছে? তোমাদেরকে এতটুকু তো বুঝতে হবে, তাই না? বাবার সমস্যা যদি তোমরাই না বোঝো। বান্টি তখন বলে, আমার কাছে একটা সমাধান আছে এই সমস্যার। তোমরা নয়নার বিয়ে দিয়ে দাও, তাহলেই তো হয়। আর যে কাউকেই তো পেয়ে যাবে বিয়ের জন্য। তাছাড়াও একদিন না একদিন তো সে বিয়ে করবেই, তাহলে এখনই কেন করবে না? এখন করলে কি সমস্যা? নয়নায় কথা শুনে বলে, তুই এরকম কথা বলিস বলেই আমার হাতে মার খাস, বুঝলি? এই বলে সে আবারও তাকে মারতে চায়। বান্টি বলে, শোন, আমার সাথে লাগতে আসিস না, আমি ব্রাশই করিনি এখনো, হা করলে টিকতে পারবি না। তখন নয়না সুষমাকে বলে, মা দেখো কি নোংরা তোমার ছেলে, এখন পর্যন্ত ব্রাশ করেনি, আর তুমি বলছো তার সাথে আমাকে রুম শেয়ার করতে হবে? আমি তো পারবো না বাবা, অসম্ভব। এরপর সে তার মাকে জানায় যে, মা আমি কিন্তু কল সেন্টারে জয়েন করব। সুষমা বলে, না, একদম না, এইসব কাজে শুনেছি সবাই সিগারেট মদ এইসব খায়, আমি তোমাকে কখনোই যেতে দিব না। বান্টি বলে, তাহলে আমরা রোড সাইডে খাবার সেল করি। নানা বলে, তোর সাথে তো আমি জীবনেও কাজ করব না। এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। সঞ্জয় তখন বিরক্ত হয়ে বলে, চুপ করো তোমরা প্লিজ, জীবনের প্রথম কিছু চাইছি তোমাদের কাছে, তাই প্লিজ চুপচাপ রুমটা শেয়ার করে নাও। নয়না বলে, তো দাদা কি রাজি হবেন রুম দিতে? এবার তো সঞ্জয় পড়ে যায় চিন্তায়, কারণ তার বাবা তো সহজে মানার মানুষ না। এইসব ভাবতে ভাবতে সঞ্জয় কাজে চলে আসে। তখনই তার বাবা কল করে আর বলে, আরে বোকার বোকা, তুই ভাবলি কি করে আমার বাড়ি দীনেশ কুঠারিয়ার বাড়ি তুই ভাড়াটিয়ার বাড়ি বানিয়ে দিবি? তোর ভেতরে দুঃসাহস এলো কিভাবে? সঞ্জয় তখন কানে ইয়ারফোন লাগায়, কারণ আশেপাশে মানুষ শুনে বেশ মজা নিচ্ছিল। দীনেশ বলে, তুই ইংরেজি ভাষায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিস, ভেবেছিস আমি বুঝবো না? তুই এক কাজ কর, একটা বই লিখে ফেল, বাবাকে বোকা বানানোর 101টা উপায়। সঞ্জয় বলে, না বাবা, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তো ভাবছিলাম আজই আসবো তোমার সাথে কথা বলার জন্য। দীনেশ বলে, কবে আসতি শুনি? তোর সময় কোথায়? তোর বউয়ের বাবার সেবা করতে করতেই তো তোর দিন পার হয়, তুই সময় আর কোথায় পাবি? তুই তো আমার বাইপাস সার্জারির সময়ও আসলি না, তাই কান খুলে শুনে নে, ওই কুঠারিয়া কুঠিতে কোনো বাইরের মানুষের প্রবেশ চলবে না। আর এখন কল রাখ। সঞ্জয় কল রেখে বুঝতেই পারে না যে সে এখন কি করবে, কিভাবে সব ম্যানেজ করবে। এদিকে নয়না সুষমাকে বলে, মা বান্টির সাথে আমি কেন? আমাদের গলির কুকুরও থাকতে চাইবে না? বান্টি বলে, মা দেখো, তোমার মেয়ে আমাকে কুকুরের সাথে তুলনা করছে। নয়না বলতে থাকে, হ্যাঁ তো আমি কি ভুল বলছি নাকি? সুষমা এসব শুনে বলে, আরে তোমরা কি করছো এসব? কিছুদিনেরই তো ব্যাপার, এরপর অ্যাডজাস্ট হয়ে যাবে। নয়না বলে, মা আমি 10 বছর ধরে এই রুমে আছি, আমি এটা ছাড়তে পারবো না, আর বান্টিকেও রাখতে পারবো না। তাছাড়া আমার প্রাইভেসিও তো লাগবে, তাই না? প্লিজ বাবার সাথে কথা বলো না একটু। বান্টি বলে, এই যে ম্যাডাম, আমিও আগ্রহী না তোমার সাথে থাকা নিয়ে, আমারও প্রাইভেসি চাই। নানা বলে, মা দেখো, আমি বলছি আমি কিন্তু মরে যাব এর সাথে, তাও আমি এক রুমে থাকবো না। তুমি তার রুম দেখেছো? তার রুম কতটা অগোছালো, কত নোংরা, বাথরুমও কত নোংরা। আমি তার সাথে থাকতে পারবো না মানে পারবোই না।
সুষমা তখন বলে, তোমরা একটু লজ্জা তো করো, তোমাদের বাবা তোমাদের ইচ্ছে পূরণ করতে দিন রাত খেটেছে, আর তোমরা এখন তার বিপদে পড়ে আছো নিজেদের প্রাইভেসি নিয়ে। এদিকে সঞ্জয়কে আজয় এসে জানায়, তুমি কেন বাবাকে তোমার বাড়ি নিচ্ছ না? জানো তো তিনি তোমার কলের অপেক্ষায় আছেন। সঞ্জয় বলে, নিজ ইচ্ছায় তো থাকছেন আলাদা, ঠিক আছে আমি যাব একবার সময় করে। এদিকে ন্যানা আর বান্টি একটা বিজনেস আইডিয়া বের করে তাদের রুম বাঁচাতে। সেটা সঞ্জয় আসার পর বলা শুরু করে। ন্যানা বলে, আমরা একটা বিজনেস আইডিয়া পেয়েছি বাবা, যার জন্য আমাদের 10,000 টাকা লাগবে। সঞ্জয় বলে, তাই নাকি, তো কি সেই আইডিয়া? বান্টি বলতে থাকে, আমি বলছি বাবা, আমরা শিকাঞ্জি সেল করব। ন্যানা বলে, তুই কেন বলবি? এটা আমার আইডিয়া, তাই আমি বলবো। তোর ওই বোকা মাথায় আবার ভালো আইডিয়া আসবে নাকি? বান্টি তো এই কথা শুনে বলে, কি বললি তুই? এটা তো আমারই আইডিয়া ছিল, তুই কপি করেছিস। আবারও শুরু হয়ে যায় ভাই বোনের ঝগড়া। সঞ্জয় তখন বাধ্য হয়ে বলে, চুপ করো দুইজন, তোমরা এখনই কুকুর আর বিড়ালের মতো ঝগড়া করছো। তোমরা আবার বিজনেস কি সামলাবে? দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি, রুম ভাড়া দিব না, এই আইডিয়া ক্যান্সেল। বান্টি তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন বাবা, দাদা কি খুব বেশি বকাবকি করেছেন নাকি? সঞ্জয় তখন লজ্জায় পড়ে মিথ্যা বলে। সে বলে, না আমি ভাবলাম অজানা কেউ আমাদের বাড়ি এসে কেন থাকবে, তাছাড়া এটা তো তোমাদেরও ডিস্টার্ব করতে পারে, তাই না? বান্টি বলে, হ্যাঁ বাবা সেটাই তো। ন্যানাও তখন বলতে থাকে, তো আমার পড়াশোনার এফডি আবার ভাঙবে না তো? সঞ্জয় বলে, আরে না, এত বড় সমস্যা হয়নি আমাদের, আমি তো এমনি ভাবছিলাম যে ঘর ভাড়া থেকে কিছু এক্সট্রা টাকা আসলে ভালোই হতো, এখন আর লাগবে না সেটা। এই কথা শুনে তো ন্যানা আর বান্টি বেশ খুশি হয়ে যায় আর সেখান থেকে নিজেদের রুমে ফিরে যায়। সুষমা তখন সঞ্জয়কে বলে, হঠাৎ কি করে এই সিদ্ধান্ত বদলালে? সঞ্জয় বলে, আসলে আমাকে ধপু একটা কমিশনের কাজ দিয়েছে, বলেছে 25 থেকে 30,000 টাকা পেয়ে যাব। আর বাবার কলও এসেছিল, উনি আমার অ্যাডের ব্যাপারে জানতে পেরে গেছেন আর এই নিয়ে অনেক রাগারাগিও করেছেন, তাই আজ ভাবছি আজয়ের বাসায় যাব। বাবার সাথে বেশ কিছুদিন দেখা হয় না। সুষমা তখন বলে, আমিও কি যাব? সঞ্জয় বলে, দেখো বাবার এমনিতেই মন খারাপ, তাই থাক, তোমাকে যেতে হবে না, তুমি পরে কোনো সময় চলে যেও। ঠিক তখনই কল আসে আজয়ের, আর সে জানায় তার বাবা মারা গেছে। সঞ্জয় তো এই খবর পেয়ে স্তব্ধ হয়ে যায়। সুষমা জিজ্ঞেস করে, কি হয়েছে? সঞ্জয় জানায় বাবা আর নেই। সে আসলে অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ এতদিন সে তার বাবার সাথে দেখা করারও সময় পায়নি, আর রাত যখন যাবে তখনই তার বাবা তাদের সবাইকে ছেড়ে চলে গেল। তো এবার দিনে সে রিচুয়ালে যাওয়ার সময় সঞ্জয় সুষমাকে বলে, আমি আজয়ের সাথে কথা বলবো ভাড়া দেওয়ার বিষয়ে। সুষমা বলে, যখন সব হয়ে যাবে আর বাড়ি থেকে মেহমান চলে যাবে তখন কথা বলো, এর আগে বলো না কিন্তু। সঞ্জয় বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো আর সোজা গিয়েই কথা বলবো না, বুঝে শুনেই কথা বলবো। এরপর সুষমা তাকে বলতে থাকে, আমার মনে হয় না আজয়ের আলকার কোনো সমস্যা হবে আমরা যদি ভাড়াটিয়া রাখি, তাই না? সঞ্জয় বলে, তুমি একটু বেশিই ভাবছো, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপরে রেডি হতে গিয়েও ন্যানা আর বান্টি ঝগড়া করতে থাকে। তাদের ঝগড়া করা শেষ হলে চলে আসে দাদার রিচুয়ালে জয়েন হতে। সেখানে সুষমা বান্টিকে বলে, এখন একটু গেম খেলা রেখে দিদির পাশে গিয়ে বস, তার মন খারাপ। বান্টি তখন তার পাশে এসে বলে, কিরে কি হয়েছে তোর? নানা তখন মন খারাপ করে বলতে থাকে যে ছোটবেলায় দাদা আমাদের বেড়াতে নিয়ে যেত আর আইসক্রিম কুলফি কত কিছু কিনে দিত, আমার জন্মদিনে আমাকে শিকাঞ্জিও দিত। দাদা আমাদের খুব আদরে রাখতেন ছোট থাকতে, সেসব ভেবেই খারাপ লাগছে। বান্টি বলতে থাকে, সেটা তো ছোটবেলার কথা, আমার তো মনেও নেই। নানা বলে, কিন্তু আমি তো তখন বড় ছিলাম, তাই আমার দাদার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই মনে আছে, আর আমি অনেক বেশি মিস করছি তাকে। তখন বান্টি তাকে বলে, তো তুই দাদাকে মিস করছিস নাকি দাদার আইসক্রিম কুলফিকে? এ কথা শুনে তো নানা খেপে যায় আর বলে, চুপ করতো, সবসময় ফাজলামি ভালো লাগে না। কিছুক্ষণ পরই সুষমাকে কল করে ব্রোকার বিনোদ। বিনোদ বলে, ম্যাডাম আপনারা না রুম ভাড়া দিবেন, একজন ভাড়াটিয়া এসেছে রুম দেখবে। সুষমা তখন সঞ্জয়কে বলে, আমাকে ব্রোকার কল করেছিল, বলেছে একজন পেয়েছে ঘর দেখানোর জন্য, কি বলবো, কাল আসার জন্য বলে দিব? সঞ্জয় বলে, না না, চলো আজই দেখাই, যদি পছন্দ হয় তাহলে আমরা হাফ মাসের টাকা পেয়ে যাব। সুষমা তখন জিজ্ঞেস করে, আজ যদি এসব নিয়ে কিছু জানতে চায় তখন কি বলবে? সঞ্জয় বলে, কিছু একটা বাহানা করে বলে দিব, আগে চলো তো বাচ্চাদেরকে জানাই এই বিষয়ে। সুষমা বলে, দেখো আমি এখানে কিচ্ছু বলবো না, যদি সবার সামনে এরা ঝামেলা শুরু করে ভাড়াটিয়ার কথা শুনে তখন কি হবে? সঞ্জয় বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। এরপর সঞ্জয় যায় নয়না আর বান্টির কাছে, তাদেরকে ডেকে বলে, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আর তোমাদের মা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে একটা রুম ভাড়া দিতেই হবে। নয়না এটা শুনে বলে, কিন্তু বাবা তুমি তো মানা করেছিলে। বান্টিও বলে, হ্যাঁ, এখন বদলে গেলে কিভাবে? সঞ্জয় তখন তাদের বলে, দেখো এত কথা এখন বলো না, চলো আগে ভাড়াটিয়াকে রুম দেখিয়ে আসো, আমরা রাতে এই নিয়ে কথা বলবো। বান্টি আর নয়না তো তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। আজয় জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, বাচ্চাদের কোথায় পাঠালে? সঞ্জয় জানায় আসলে তাদের পড়াশোনার কাজে গিয়েছে, বান্টির একটা এক্সাম আছে,
আলকা তখন এসে বলে, মিথ্যা বলছেন কেন ভাই? সত্যি সত্যি বলুন না, কেন পাঠিয়েছেন? সঞ্জয় এই কথা শুনে বলে, কি বলতে চাইছো? অজয় তখন খুব রেগে যায় আর বলতে থাকে এটাই যে ভাড়ার রুম দেখাতে পাঠিয়েছো তাদের। সঞ্জয় আর সুষমা তো তখন থতমত খেয়ে যায় আর বলতে থাকে, দেখো এখানে চেঁচামেচি করো না, ভেতরে চলো, আমরা কথা বলছি। এদিকে যেতে যেতে নয়না বান্টিকে বলে, ভাড়া তো তোর রুমই যাবে, আমি আমার রুম দিব না। বান্টি বলে, কেন? তুই কি রানী এলিজাবেথ? তোর রুম কেউ ভাড়া নিতে চাইবে না? নয়না বলে, দেখ আমার এই মুহূর্তে মাথা অনেক খারাপ, তাই বলছি চুপচাপ থাক, আমি যা বলছি সেটাই মেনে নে। বান্টি বলে, কেন? আমি সবসময় কম্প্রোমাইজ করব কেন? আগেরবার তোর ল্যাপটপের জন্য আমার ক্রিকেটের জিনিস আসেনি, এইবারও আমি এই কম্প্রোমাইজ কেন করব? তুই কি কোনো রানী? নয়না বলে, হ্যাঁ। বান্টি তখন জিজ্ঞেস করে, তাই নাকি? কোন প্রাসাদের রানী তুই? নয়না বলে, এই যে কুঠারিয়া কুঠির। বান্টি তখন তাকে বলতে থাকে, দেখ কার রুম ভাড়া দেয়া হবে সেটা একমাত্র বাবাই ডিসাইড করবেন। নয়না বলে, ঠিক আছে, বাবা ডিসাইড করবেন তো, তাহলে আমি বাবার সাথেই কথা বলে নিব। বান্টি বলে, ঠিক আছে বল বল, যার সাথে ইচ্ছা তার সাথে বল, কিন্তু রুম তো তোরটাই ভাড়া হবে। নানা বলে, শোন, বাবা ডিসাইড করবে বললি না, তাহলে বাবাই ডিসাইড করবেন যে তোর রুম ভাড়া দেয়া হবে। এবার দুইজন তো মারামারি করে গাড়িতে উঠে বসে। নানা বলতে থাকে, এইভাবে আমরা একসাথে এক রুমে কিভাবে থাকবো? কখনোই পারবো না, কখন যে কাকে খুন করে ফেলবো। বান্টি বলে, রুম তো আর প্রাসাদ না যে মাস কেটে গেলেও আমরা একজন আরেকজনের মুখ দেখব না। নানা বলে, ঠিকই বলেছিস। বান্টি এবার বলতে থাকে, বাবা কিন্তু ঠিক করছেন না। নানা বলে, করবোটা কি আমরা এখন বলতো? বান্টি তখন তাকে বলতে থাকে, আমাদের উচিত বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো। নানাও বলে, হ্যাঁ, তার জন্য ঝগড়া না করে আমাদের একসাথে কিছু বুদ্ধি করতে হবে, আমরা আলাদা হলেই হার আমাদের হবে। বান্টি বলে, হ্যাঁ, কিছুদিনের জন্য ঝগড়া ছেড়ে বুদ্ধি বের করতে হবে। এবার দুই ভাই বোন হাত মিলায় নিজেদের রুম বাঁচাতে। এদিকে আলকা সঞ্জয় আর সুষমাকে বলে, আমি তো সেদিনই বাবার কথা শুনেছি, বাবা যখন আপনাকে ভাড়া দেওয়ার ব্যাপারে বকেছিলেন। সুষমা বলে, হ্যাঁ, কিন্তু সেদিনের পর তো সঞ্জয় ঠিক করেছিল বাবা হ্যাপি না হলে সে ভাড়া দিবে না। অজয় বলে, হ্যাঁ, তাহলে এখন কি হয়েছে? সিদ্ধান্ত বদলে গেল কিভাবে? সঞ্জয় বলে, দেখ তুই তো জানিসই আমাদের বাড়ির মেইনটেনেন্সের কত খরচ যায়। অজয় বলে, হ্যাঁ, তাই আমি ভেবেছি আমরা বাড়ি বিক্রি করে দিব। সুষমা এই কথা শুনে অবাক হয়, বলে, মানে তাহলে আমরা কোথায় থাকবো? অজয় বলে, আরে ভাবি, বিক্রি করলে তো টাকা আসবে, আমরা অর্ধেক অর্ধেক করে নিব, তখন তোমরা ফ্ল্যাট নিয়ে নিও। সঞ্জয় বলে, আরে কি অর্ধেক অর্ধেক করবো? হ্যাঁ, এই বাড়ি তো এখন বিক্রি করা যাবে না, শুধু জমি বিক্রি করা যাবে, কারণ বাড়ির অবস্থা খুবই খারাপ। খুব বেশি হলে জমির টাকা আসবে 70-80 লাখ। এখান থেকে যদিও অর্ধেক করি তাহলে কি বেঁচে থাকবে আমাদের জন্য? আমাদের বাচ্চারা বড় হচ্ছে, তাদের পেছনে খরচ বাড়ছে। আলকা বলে, হ্যাঁ, শুধু আপনাদের বাচ্চারই টাকা যাচ্ছে, আর আমাদের ছেলেও তো কলেজে যাচ্ছে, তার কি কোনো খরচ নেই? সুষমা বলে, তাহলে তোমাদের দোকানও ভাগ করো, তোমরা যেহেতু আমাদের ঘর ভাগ করতে চাইছো। অজয় বলে, ভাবি এইভাবে বলছেন কেন? আপনিও জানেন দোকানে ভাইয়ের অল্প মাত্র অবদান আছে। সঞ্জয় তখন বলে, তাহলে বাড়িতে তো আমার অবদান তোর থেকে অনেক অনেক বেশি আছে। আমি বাবার সাথে রোদে বৃষ্টিতে ভিজে বাড়ি তৈরি করেছি, আর এটা তুই বিক্রি করার কথা বলছিস? আলকা বলে, ও আমরা বিক্রি করতে পারবো না, কিন্তু আপনারা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন। এদিকে নয়না আর বান্টি আসে ভাড়াটিয়াকে ঘর দেখাতে, যার নাম শয়তান সিং। বান্টি বলে, ও এই শয়তান নাম কি আপনার বাবা রেখেছিল? এই বলে সে হাসতে থাকে। তারপরে তারা দুই ভাই বোন মিলে শয়তান সিংকে ভয় দেখায় আর এই এলাকা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তাদের ঘরের কথাও বলে যে সেখানে নাকি অনেক উল্টোপাল্টা জিনিস হয়, এমনকি তারা তো ময়লা রুমও দেখায়। এমন ভাবে দুইজন আচরণ করে যেন ভাড়াটিয়া বাধ্য হয় ঘর অপছন্দ করতে। দেখা যায় তাদের পরিকল্পনা কাজেও লেগে যায়। শয়তান সিং বিনোদকে বলে, আপনি আমায় অন্য বাড়ি দেখিয়ে দিন, এটা খুব একটা পছন্দ হয়নি আমার। এরপরই বাড়ি ফিরে সঞ্জয়কে সুষমা বলে, তুমিও অজয়ের মতন তার দোকানে ভাগ চাও, সে কিভাবে আমাদের ঘরে ভাগ চাইতে পারে? বলে কিভাবে এই কথা? সঞ্জয় তখন তাকে মাথা ঠান্ডা করতে বলে আর বলে সব ঠিক হয়ে যাবে। পরে সঞ্জয় নানা আর বান্টিকে জিজ্ঞেস করে, কিরে ভাড়াটিয়ার কি খবর? দুই ভাই বোন তো এবার মিথ্যা বলতে শুরু করে যে আমাদের মনে হয় ওই লোকের আমাদের রুম পছন্দ হয়নি, আর ব্রোকারটাও তো ফালতু। সঞ্জয় বলতে থাকে, ঠিক আছে, আমি অন্য ব্রোকারের সাথে কথা বলে নিব। তারপরই সঞ্জয়কে কল করে বিনোদ আর রেগে মেগে বলে, আপনার যদি ভাড়া দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমাকে বলে দিন, আমার সময় কেন নষ্ট করলেন? আমার তো সময়ের একটা দাম আছে নাকি? সঞ্জয় তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিনোদ তখন তাকে জানায় যে আমি এত দূর থেকে ক্লায়েন্ট এনেছিলাম, আপনি তো বাড়িতে ছিলেন না, আপনার বাচ্চারা এসেছিল অনেক দেরি করে, আর আসার পর ক্লায়েন্টকে নানাভাবে ভয় দেখিয়েছে যেন সে ঘর পছন্দ না করে।
এটা কি কোনো কাজ করলো তারা? এবার যদি আপনি চান আসলেই বাড়ি ভাড়া দিবেন তাহলে প্লিজ আমাকে আগে কনফার্ম করবেন, এইভাবে আমার আর সময় নষ্ট করবেন না। এই কথা শুনে তো সঞ্জয় খুবই রেগে যায়। সে তো বেল্ট নিয়ে চলে আসে তাদেরকে মারতে। সে তো এসেই নয়না আর বান্টির দিকে তাকিয়ে থাকে। তখনই ব্রোকার কল করে আর জানায় 1 সপ্তাহের মধ্যে ভাড়াটিয়া আসবে আর এটা কনফার্ম সে এসে থাকবে। সঞ্জয় বলে ঠিক আছে। পরে নয়না আর বান্টিকে সে সাবধান করে দেয় আর বলে ভাড়াটিয়া আসছে, সে আসবে রুম দেখতে নয় বরং ডিরেক্ট থাকতে। বুঝলে কি বলেছে আমি? তাই আজ থেকে বাড়াবাড়ি একদম বন্ধ। পরদিনই তাদের বাড়িতে মিতা নামের একটা মেয়ে আসে। তার থেকে নানারা জানতে পারে জিরো ইনভেস্টমেন্টেও বিজনেস করা যায়, টাকা ইনকাম করা যায়, তাও ঘরে বসে। তাই নানা আর বান্টিরা এবার এটা ভাবছিল যে জিরো ইনভেস্টমেন্টে কি করা যায়। নানা বলতে থাকে আমাদের আসলে পরিকল্পনাই ভুল ছিল। আমরা বাবার কাছে ইনভেস্টমেন্টের টাকা চেয়েছিলাম, বাবার কাছে টাকা নেই বলেই তো সে ভাড়া দিচ্ছেন। তাই আমাদেরকে জিরো ইনভেস্টমেন্টে কি করা যায় সেটা বের করতে হবে। আমি চাইলে টিউশনই করাতে পারি আর বান্টিও কিছু করার ট্রাই করবে। আর মা তুমি প্লিজ রাজি হয়ে যাও। সুষমা তখন বলে তোমাদের বাবা রাজি হবে না? নানা বলে দেখো আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নিব। বাবা ভাড়া দিতে চাইছে মাস শেষে টাকা পাওয়ার জন্য, তাই যত টাকা ভাড়াটিয়া দিবে তত টাকাই আমরা ইনকাম করে বাবাকে দিয়ে দিব, তাহলেই আর সমস্যা থাকবে না। সুষমাও তখন বলে ঠিক আছে আমি রাজি, এবার বাবাকে রাজি করাও। রাতে খাবার খেতে বসে বান্টি সরি বলে। সঞ্জয় তখন বলে আর সরি বলো না, তোমার মুখ থেকে সরি শুনলে আমার হার্ট অ্যাটাক এসে পড়বে। জীবনেও তো আগে সরি তোমার মুখে শুনিনি, সে কারণে বলছি। বান্টি বলে বাবা তুমি একটু বেশিই করো, ভুল করেছি বলেই তো সরি বলছি। নানাও বলে বাবা টাকার মূল্য আমরা বুঝি, তাই আমরা ভেবেছি যে টাকা তুমি ঘর ভাড়া দিয়ে ইনকাম করবে ভাবছো সেটা আমরা নিজেরাই তোমাকে এনে দিব। সঞ্জয় তখন জানায় যে ভাড়াটি আমাকে 5,000 টাকা অগ্রিম দিয়ে দিয়েছে আর আগামী সপ্তাহেই আসছে। এ কথা শুনে নানা তার বাবাকে বলে আচ্ছা তাহলে আমরা সেই 5,000 1 সপ্তাহের মধ্যেই ইনকাম করে তোমাকে দিয়ে দিব। সঞ্জয়ও তখন এতে রাজি হয়ে যায় আর বলে যদি আগামী সপ্তাহে আমার হাতে 5,000 এনে দিতে পারো তোমরা তাহলেই আমি ভাড়াটিয়াকে ক্যান্সেল করব। ডিল? নানা আর বান্টিও তখন এই ডিলে রাজি হয়ে যায়। রাতে সুষমা সঞ্জয়কে বলে দেখো যেভাবে তুমি বাচ্চাদেরকে অনুমতি দিয়েছো সেভাবে আমাকেও অনুমতি দাও নিজের বুটিক খোলার জন্য। সঞ্জয় তখন বলে বাচ্চাদের সাথে তুমিও বাচ্চা হবে নাকি? সুষমা বলে আরে না, আমি তো এটা শিখেছিলাম, আমারও ইচ্ছে করে নিজের ট্যালেন্ট শো করতে, আমারও ইচ্ছে করে নিজের যোগ্যতায় টাকা ইনকাম করতে। প্লিজ আমাকে সেই সুযোগটা দাও। তুমি মিতাকে চেনো না? সে এখন কোথা থেকে কোথায় চলে গেছে, সবকিছু নিজের কাজের জোরে। তখন সঞ্জয় তাকে বলে আমার তো চাই না এসব। সুষমা বলে দেখো বাবা পছন্দ করতেন না তাই তুমি আমাকে কাজ করতে বারণ করেছিলে, কিন্তু তিনি তো আর বেঁচে নেই, তাহলে কার জন্য অপেক্ষা করছো? এই কথা বলেই আবার সে বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে, তাই তার কাছে সরি বলতে থাকে। সঞ্জয় তখন বলে আচ্ছা ঠিক আছে যা মন চায় করে নাও। সুষমা জিজ্ঞেস করে সত্যি? সঞ্জয় হেসে বলে হ্যাঁ সত্যি সত্যিই করো, তোমার শখ পূরণ করো। এবার পরদিন নানা আর তার মা শুরু করে তাদের কোচিং আর বুটিক। বেশ অপেক্ষা করার পর নানা কিছু স্টুডেন্ট পায় আর সুষমাও সেলাই করার কাপড় পায়। বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। তবে নানাকে বান্টি রিকোয়েস্ট করে বলে আচ্ছা আমাকেও কিছু স্টুডেন্ট দিয়ে দে, আমি তাদেরকে ক্রিকেট শিখিয়ে দিব, যা ইনকাম হবে তার থেকে আমার ভাগে কিছু দিয়ে দিস। নানা বলে কেন, খুব তো নিজের ট্যালেন্ট আছে বলছিলি, এখন কি হলো? বান্টি বলে প্লিজ নানা এরকম করিস না। নানা তখন বলে ঠিক আছে সে তাকে হেল্প করবে। দেখা যায় ইংরেজি কোচিং এর পাশেই ক্রিকেট কোচিং করাচ্ছিল বান্টি। তখনই ভুলে একটা বল একটা বাচ্চার মাথায় লেগে যায়। তখনই তো তার মা এসে তাকে অনেক কথা শোনায় আর সুষমাকে বলে দিদি আপনাকে চিনি বলে চুপ আছি, না হলে এসব কোচিং আমি বন্ধ করিয়ে ছাড়তাম। এই বলেই সে সেখান থেকে চলে যায়। নানা তখন রেগে গিয়ে তার পোস্টার ছিঁড়ে ফেলে আর বলতে থাকে এভাবে কিচ্ছু হবে না। সুষমা তখন বলে রাগ করিস না, তুই বিজনেস করবি বলেছিলি, তাহলে ধৈর্য তো ধরতে হবে। নানা বলে এরকম মানুষকে নিয়ে দেখলে তোমাকে কত কথা শুনিয়ে গেল, তাদের বাচ্চাদের নামমাত্র টাকায় টিউশনি করাচ্ছি, তাও এত কথা বলল, আমি কিচ্ছু করব না। এইভাবে কিচ্ছু হবে না মা। পরদিনে দেখা যায় টাকা পয়সা সব এক করেও তারা 5,000 তো করতে পারে না, বরং দেখা যায় 2 ভাই বোন মিলে মাত্র 1300ই করতে পেরেছে। নানা তখন সঞ্জয়কে টাকা দিয়ে বলে বাবা 1300ই হয়েছে, আর পারিনি আমরা। সঞ্জয় তো খুব খুশি হয়ে যায় টাকা নিয়ে আর বলে বাহ এগুলো আমার ছেলে মেয়ে ইনকাম করেছে, আজ তো আমি খুব খুশি। নানা তখন বলে বাবা তুমি ভাড়াটিয়া রেখে ফেলো, কারণ আমরা ফেল হয়ে গিয়েছি, আমরা ডিলটা কমপ্লিট করতে পারিনি। টাকা ইনকাম করা আসলে অনেক কঠিন কাজ। ঠিক তখনই সঞ্জয়ের কাছে কল আসে যে ভাড়াটিয়া আসছে। নানা বান্টিকে বলে আসছে আসুক, আমি যদি তার বেঁচে থাকা মুশকিল না করেছি তাহলে আমার নামও নেনা না। এই বলেই সে দরজা খোলে আর জিজ্ঞেস করে কি চাই। তখন ভাড়াটিয়া তাকিয়ে বলে আমি চিরাগ, আপনাদের ভাড়াটিয়া,
চিরাগকে দেখেই তো নেনা থ হয়ে তাকিয়ে থাকে, কারণ সে ছিল বেশ হ্যান্ডসাম। এরপর আর কি, এখন বান্টি আর নেনা একসাথে থাকে, আর যা মারামারি করার তা তো করেই। আজ সকালে উঠেই তারা খেতে বসে, কিন্তু বান্টি বলে মা আমি পোহা খাবো না। সুষমা বলতে থাকে ঠিক আছে, এসব না খেলে যা ইচ্ছা হয় তা নিজে বানিয়ে খেয়ে নাও। বান্টি বলে ছেলেরা রান্না করে না। চিরাগ তখন জিজ্ঞেস করে কেন? রান্না করা তো বেসিক একটা স্কিল, আর এটা সবার জানা উচিত। নানাও তখন বলে হ্যাঁ ঠিক বলেছ, আসলে এই বান্টি তো পাগল, যা ইচ্ছা বলে ফেলে। বান্টি তখন নানাকে বলে হ্যাঁ তাহলে তুই রান্না করিস না কেন? তুই কাল থেকেই কর। চিরাগ বলে তুমি কেন শিখছো না? কি নাম তার? নানা জানায় বান্টি। বান্টি বলে আমার আসল নাম ভারাত। কিছুক্ষণ পরই সঞ্জয় টেবিলে এসে চিরাগকে বলে কেমন যাচ্ছে দিন এখানে, সব ঠিক আছে তো? চিরাগ জানায় হ্যাঁ সব ঠিক আছে, শুধু মশা একটু বেশি কাটছে। সঞ্জয় তখন বলতে থাকে হ্যাঁ মশা এখানে একটু বেশিই আছে। বান্টি তখন মশা মারার ব্যাট দিয়ে বলে এটা ইউজ করো, সব মশা মরে যাবে। সঞ্জয় তখন তাকে বলে তো এটা তার মুখের সামনে ধরছিস কেন? খেতে দে তাকে। আর সুষমা এই পোহা আজও আমি পারবো না খেতে। নানাও তো এটা খেতে চাইতো না, তবে সে যখন দেখে যে এটা চিরাগের পছন্দের খাবার, তখন সে নিজেও এটাকে পছন্দ করে ফেলে, আর তার বাবাকে বলে বাবা পোহা খুব ভালো, ফাইবার আছে এতে, তাই আমাদের খাওয়া উচিত। বান্টি তখন বলে হ্যাঁ হ্যাঁ ওই ফাইবার খেয়েই ভরা তোর বডি, কিন্তু প্রোটিনেরও প্রয়োজন আছে, আমরা ক্রিকেটার, এই ব্যাপারে আমরা খুব ভালো করেই জানি। সঞ্জয় তখন বলতে থাকে হ্যাঁ এমন ভাবে কথা বলছো যেন ক্রিকেট খেলে কি না কি করে ফেলেছো, তুমি একটু কথা বলো বেশি আর কাজ করো কম। এইসব বলে তো সবাই হাসাহাসি করে। চিরাগ বলে আচ্ছা আঙ্কেল আমি এখন যাচ্ছি, আমার কাজ আছে। সঞ্জয় তখন বলতে থাকে হ্যাঁ আমিও যাচ্ছি সুষমা, এই পোহা আর খাওয়া হবে না, আমি বাইরে থেকেই কিছু খেয়ে নিব। সঞ্জয়ের পর কাজে এসে জানতে পারে তার ভাই বাড়ি বিক্রি করার জন্য উকিলের সাথে কথা বলেছে। এই কথা জানার পর সঞ্জয় খুব কষ্ট পায়। সে ভেবেছিল তার ভাই রেগে ওসব কথা বলেছে, কিন্তু সত্যি সত্যি সে এমন কিছু করবে সেটা তো সে বিশ্বাসই করতে পারছে না। এদিকে নায়না চিরাগকে কাজে যেতে দেখে বাইরে চলে আসে আর তার রুমের দিকে তাকিয়ে থাকে। চিরাগ তখন জিজ্ঞেস করে রুম দেখতে চাও? ভেতরে এসো, তোমারই তো বাড়ি। নানা তখন ভেতরে এসে ঘরটা দেখে যে এই ঘরটা কত সুন্দর করে চিরাগ গুছিয়ে রেখেছে। পরে সে বই দেখে বলে ও তুমিও আমার মতোই বই পড়তে পছন্দ করো? চিরাগ বলে হ্যাঁ বই পড়াটা তো ভালো অভ্যাস, তুমি এই বইটা পড়তে পারো, খুব পছন্দ হবে তোমার। তারা এসব নিয়ে কিছুক্ষণ গল্প করছিল। বাইরে থেকে তখন বান্টি সেই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখে। চিরাগের পর কাজে চলে যায় আর নানা তার রুমে এসে বই পড়তে শুরু করে। বান্টি এবার বলতে থাকে কি চিরাগ চিরাগ করছিস, সে কম করে হলেও তোর থেকে 10 বছরের বড় হবে, তাই তাকে ভাইয়া বলে ডাক। নানা বলে শোন তুই চুপ থাকতো। এদিকে সুষমা তার কাজের জন্য একটা ভালো মেশিন কিনতে পারছিল না, একটু বেশি কস্ট পড়ে যাবে, সেটা নিয়ে সে চিন্তা করছিল। কিন্তু ভালো মতো কাজ করতে হলে কিছু টাকা তো খরচ করতেই হবে। অন্যদিকে সঞ্জয় এসে আজয়ের দোকানে এসেই বলে তুই কুঠারিয়া কুঠি বিক্রি করার কথা ভাবছিস, এটা তুই কিভাবে ভাবতে পারলি বল? অজয় তখন তাকে থামতে বলে আর বলে আরে ভাই তুমি আমার কাস্টমারের সামনে ঝামেলা করছো কেন, এসব কথা কেন বলছো, আসতে বলো। সঞ্জয় বলতে থাকে বাবা মরার 2 দিন হলো না, তুই বাড়ি বিক্রি করার কথা বললি, তার উপর কোর্টেও যাওয়া শুরু করে দিলি। বাবা বাড়িটা রক্ত পানি এক করে তৈরি করেছিল, সবকিছু ভুলে গেলি তুই। অজয় সব শুনে বলে আরে ভাই তোমার সমস্যা কি বলো তো, টাকার তো তোমার খুব দরকার, আমি সেটা ভালো করেই জানি। তাহলে এই বাড়ি বিক্রি করলে তোমারও লাভ আর আমারও লাভ, কিন্তু তুমি দেখছি নিজে আগে যাবে না, আমাদেরকেও যেতে দিবে না। টাকার সমস্যা যখন তখন কেন বিক্রি করবে না ওই ঘর? সঞ্জয় বলতে থাকে আরে কোন মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকার সমস্যা থাকে না বলতো, সবার থাকে, কিন্তু তাই বলে তারা তাদের বাপদাদার সম্পত্তি বিক্রি করে না। অজয় বলতে থাকে আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো, কাল যদি বান্টি নেয় না তোমার কাছে কিছু চায়, তুমি কি তাদের ইচ্ছা পূরণ করতে পারবে, তাদের সেটা কিনে দিতে পারবে? সেই টাকাটাই তো নেই তোমার কাছে। সঞ্জয় এবার খুব রেগে যায় আর বলে কেন পারবো না, পারবো, আমার এতই খারাপ দিন আসেনি যে আমি তাদেরকে এইটুকু করে দিতে পারবো না। আমার কাছে এতটুকু টাকা আছে যে আমি আমার বাচ্চাদের ইচ্ছে পূরণ করতে পারবো। এই যে তোর দোকানের চেয়ার, এটা প্যাক কর, বিল বানা, আমি নিব, চিন্তা করিস না, আমি টাকা দিয়েই নিব। তুই কত বড় লোভী আমি জানি, তাই বিল তৈরি কর, আমি টাকা দিয়ে কিনে দেখিয়ে দিব আমি আমার বাচ্চাদের ইচ্ছে পূরণ করার যোগ্যতা রাখি। এবার অজয়ও বিল বানায়, বিল আসে 5000 টাকা। 1 মিনিটের রাগের জন্য সঞ্জয়ের কষ্টের টাকার থেকে 5000 টাকা চলে যায়। তাই সে বাড়ি এসে আফসোস করতে থাকে। সবাই এই চেয়ার দেখে একটাই প্রশ্ন করে এই চেয়ারের কাজটা কি? এখন এই চেয়ার কেনার সময় তো সঞ্জয়ের আবেগ কাজ করছিল, বিবেকের তো তখন কাজই ছিল না। তাই সে ভাবেনি এই চেয়ার কিনে কি কাজ করা হবে। তাই সে এখন বলতে থাকে বান্টি এটায় বসে বসে পড়বে। বান্টি তো এই কথা শুনেই হেসে ফেলে। সুষমা বলে বান্টি তো এমনিতেই পড়ে না, তার উপর এটার দাম 5000 টাকা, এটা কোনো কথা হলো?
তখন বান্টিকে সঞ্জয় বলে, তোর রেজাল্ট দেওয়ার কথা না আজ, কি হলো সেটার? বান্টি তখন মিথ্যা বলে যে কই দেয়নি তো, আরো 1 মাস পর দিবে। কিন্তু ন্যানা তো এরপর বান্টির রুম থেকে তার রেজাল্ট শিটটা পেয়ে যায়। দুই ভাই বোন এবার ছাদে আসে কথা বলতে। ন্যানা তখন তাকে জিজ্ঞেস করে, তুই রেজাল্ট কেন লুকিয়ে রাখলি? ফেল তো আর করিসনি। বান্টি বলে, মাত্র 40% স্কোর পেয়েছি, কিভাবে দেখাতাম আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বলিনি। তখন ন্যানার একটা মেল আসে, সে মুম্বাইয়ে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সিলেক্ট হয়ে গেছে। এইটা দেখে তো ন্যানা আর বান্টি দুজনেই বেশ খুশি হয়ে যায়। ন্যানা বান্টিকে বলতে থাকে তার রেজাল্টও যেন ফ্যামিলিতে সে দ্রুত জানিয়ে দেয়। তখনই নিচে মোটরের সুইচ বন্ধ করে চিরাগ। বান্টি তখন বলতে থাকে, সে কি আমার রেজাল্টের সিক্রেট জেনে গেছে? ন্যানা বলে, সমস্যা নেই, জানলেও কাউকে বলবে না। পরদিন সকালেই বান্টি আর ন্যানাকে উঠায় সুষমা আর বলে, আজ রাখি বন্ধন, দ্রুত উঠে পড়, অনেক কাজ আছে। ওদিকে মটর নষ্ট হয়ে যায়, তাই বাথরুমে আটকে আছে সঞ্জয়। তখনই সেখানে আসে চিরাগ তাকে হেল্প করতে। চিরাগ ন্যানাকে বলে প্লাসার টেপ নিয়ে আসতে, তাহলেই সে ঠিক করে দিতে পারবে। ন্যানা সেটা এনে দিতেই চিরাগ সেটা ঠিক করে দেয়। বান্টি তখন এসে বলে, যদিও আমি এটা পারতাম ঠিক করতে, কিন্তু মা তো বাজারে পাঠিয়ে দিল। আর আজ রাখি বন্ধন, আপনি হয়তো জানেন না, আপনার বোন নেই তাই না? কোনো ব্যাপার না, আমার বোন আপনাকে রাখি পরাবে। ন্যানা তো তখন এই কথা শুনেই বান্টিকে সেখান থেকে ভাগিয়ে দেয় আর চিরাগকে বলে, কিছু মনে করবেন না, সে আসলে পাগলের মতো উল্টো পাল্টা কথা বলে। আর আজ ফ্রেন্ডশিপ ডে, তাই মা ক্ষীর রান্না করেছেন, সেই সাথে রাখি বন্ধনও। চিরাগ এসব শুনে বলে, ও আচ্ছা, তাহলে তুমি কি করবে? ফ্রেন্ডশিপ ডে উদযাপন করবে নাকি রাখি বন্ধন? নানা বলে, আসলে আমার কখনোই ক্লোজ ফ্রেন্ড হয়নি, তাই ফ্যামিলির সাথেই কাটাবো। আর তুমি কি বাড়ি যাবে না? পরিবারে কে কে আছেন? এই কথাটা দেখা যায় চিরাগ এড়িয়ে যায়। তখন ন্যানা বলে, আমার মনে হয় সবার জীবনে একটা ফ্রেন্ড থাকা উচিত, যার সাথে আমরা আমাদের সবকিছু শেয়ার করতে পারবো। চিরাগও বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এমন কারো থাকা উচিত। নানা তখন বলতে থাকে, তাহলে তুমি কি আমার সেই ফ্রেন্ড হবে? কিন্তু এই কথারও উত্তর না দিয়ে চিরাগ ইগনোর করে তাকে। এরপর রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করার জন্য সুষমারা আজাইদের অপেক্ষা করছিল। সে তো বারবার কল করলেও সেখানে কল যাচ্ছিল না। সঞ্জয় বলতে থাকে, আরে কেন তোমরা অপেক্ষা করছো? তারা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই তো কল রিসিভ করছে না। আত্মসম্মান বলেও তো আমাদের কিছু আছে, তাই না? এরপর সে ন্যানাকে বলে, শুরু করতো ন্যানা, বান্টিকে রাখি পরিয়েই শেষ কর কাজ। সে যখন বান্টিকে রাখি পরাতে যাবে তখনই সেখানে আজায়, আলকা আর তাদের ছেলে আমান চলে আসে। আলকা আর আজায় বলে, কি ভাবি, আমাদের জন্য একটু সময় অপেক্ষা করতে পারলে না? আর ন্যানাকে বলে, আমানকে ছাড়াই তুই রাখি বেঁধে দিচ্ছিলি? এসব শুনে সুষমা বলে, না না, তুমি ভুল ভাবছো, এতক্ষণ ধরে আমরা সবাই অপেক্ষা করেছি, কল করেছি, কল তো রিসিভই হচ্ছিল না। আলকা বলে, নেটওয়ার্ক ছিল না, আমরা পথে ছিলাম। কিন্তু এসব কি দেখছি এসে? সুষমা তারপর কোনো মতে সবটা ম্যানেজ করে নেয় আর আমানকে রাখি পরিয়ে দেয় নানা। তারপরে আমান গিফট করে নানাকে, তাও খুব সুন্দর একটা কানের দুল। সুষমা বলতে থাকে, কি দরকার ছিল এত দামি জিনিস দেওয়ার? আলকা বলে, না না, আমান চাইছিল দিবে, আর রাখির গিফট না দিলে কি হয় ভাবি? সুষমা বলে, না, তাও দরকার ছিল না এত খরচ করার। সঞ্জয় তখন খোঁটা মেরে বলতে থাকে, দেখাতে হবে না তাদের কত টাকা? আলকা এই কথার উত্তরে বলে, দাদা, টাকা আমাদেরও বেয়ে যায় না, কিন্তু ন্যানা আমাদের মেয়ের মতো, তাকে ভালোবেসে এই গিফটটা করেছি। তার সামনে পোস্ট গ্রাজুয়েশন আছে, সে চলেও যাবে, তাই একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি আমরা। এখন ভাবি, নিজের মেয়ের জন্য কি এতটুকুও করতে পারবো না? সুষমা বলে, না না, তার কথায় কিছু মনে করো না, খুব সুন্দর হয়েছে গিফট, আর অনেক ভালো করেছো কিনে। নানার পর আমানকে বলে, চল তো আমরা উপরে যাই, উপরে গিয়ে আমরা খেলা করি। আজা তখন বলে, না না, আমরা চলে যাব। সুষমা তো এতে অবাক হয় আর বলে, কি বলছো? কিছু না খেয়ে কিভাবে যাবে? তা তো হবে না, বসো বসো, আমি খাবার করে আনছি। আজায় বলতে থাকে, না ভাবি, আমরা চলে যাব। সঞ্জয় তখন বলে, আজায় বস বলছি, যদি বাবা থাকতেন তাহলেও কি না খেয়ে যেতি? আমরা সবসময় অনুষ্ঠানে একসাথে খাবার খেতাম, মনে আছে তোর? আজায় তারপর আর কিচ্ছু না বলে চুপচাপ সঞ্জয়ের কথা মতো বসে পড়ে। ভাইয়ে ভাইয়ে যত রাগ অভিমান থাক, দিন শেষে তারা এক বাবা মায়ের রক্তেরই ভাই। এদিকে উপরে তো ক্যারাম খেলতে শুরু করে ন্যানা, আমান আর বান্টি, কিন্তু বান্টি বুলি করছিল আমানকে, তাই আমানের পক্ষ নিয়ে ন্যানা বান্টিকে কথা শোনায়। আর এদিকে নিচে দুই ভাই বসে কথা বলছিল। আজায় সঞ্জয়কে বলে, ভাই, তোমার মনে আছে ছোটবেলায় আমি সাইকেল চালাতে পারতাম না বলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করত, কিন্তু তখন একমাত্র তুমিই আমাকে সাপোর্ট করেছিলে আর বলেছিলে কোনো ব্যাপার না আজায়, এখন হয়নি তো কি হয়েছে, পরে হয়ে যাবে। কিন্তু এখন ভাই আমি যাই করি তুমি আমাকে একটুও প্রশংসা করো না, ভালো কিছু বলোও না।
এত পরিবর্তন কেন ভাই? সঞ্জয় তখন বলতে থাকে, তুইও তো ছোটবেলায় বাবার থেকে বেশি আমার কথা শুনতি। আমি যদি বলেছি আজ ইন্ডিয়া ম্যাচ জিতবে, তার মানে তুই এটাই বিশ্বাস করে সারা পাড়াকে বলতি যে ভাইয়া বলেছে জিতবে মানে জিতবে। কিন্তু এখন তুই আমাকে বলছিস বাড়ি বিক্রি করবি, আমার কথা অমান্য করছিস তুই। তাহলে পরিবর্তন কি আমি একা হয়েছি? অজয় বলে, ভাই তুমি বুঝতে পারছো না কেন? বাড়ি বিক্রি হলে আমাদের দুজনেরই লাভ। সঞ্জয় বলে, আমি সব বুঝতে পারছি, আমাকে আর বুঝাতে হবে না। এবার দেখা যায় কথা বলার এক পর্যায়ে দুই ভাই আবারও লেগে যায় ঝগড়া করতে। অজয় বলে, তুমি খুব ভালো করে জানতে বাবা এটা পছন্দ করেন না যে ঘরের মহিলারা কাজ করুক, কিন্তু তাও তুমি ভাবিকে দিয়ে সেলাইয়ের কাজ করাচ্ছ কারণ টাকার অভাবে আছো, তাহলে মানছো না কেন? সঞ্জয় বলে, আমি বলিনি তো করতে, সে তার শখ থেকে করছে, তুই জানিস না কিছু তাই কম কথা বল। অজয় বলে, তুমি মেনে নাও যে টাকার সমস্যাতে আছো, কিন্তু আমি বাবার খরচ সহ আমার ফ্যামিলির সবকিছু একা হাতে সামলে গিয়েছি আর যাচ্ছিও। বাবার পেছনে জানো কত টাকা গিয়েছে? জানবে কি করে? বাবাকে তো দেখতেও আসনি। সঞ্জয় তখন বলে, খুব 2 টাকা খরচ করে আমায় বলছিস তাই না? তাহলে বাবার টাকার খরচ আমায় দিস, আমি পরিশোধ করব। এর উত্তরে অজয় বলে, ও আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কি কি পরিশোধ করতে পারো, আমি আজ সন্ধ্যায় পাঠিয়ে দিব সব লিস্ট। এরপর সে আমানকে বলে, চল আমান। সুষমা তখন তাদেরকে আটকাতে বলে, কিন্তু সঞ্জয় তো আটকায় না। আলকা আর অজয় আমানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ন্যানাকে বান্টি বলে, এরা সব সময় এমন করে, তবে আমাদের মধ্যে ভবিষ্যতে এমন না হলেই হলো। আর তোকে থ্যাঙ্কস আমার রেজাল্টের সিক্রেট রাখার জন্য। ন্যানাও তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। বান্টি এরপর বলতে থাকে, আচ্ছা আমায় আর একটা হেল্প কর না প্লিজ। ন্যানা জিজ্ঞেস করে, আবার কি? এখন কিন্তু বেশি হচ্ছে। বান্টি বলে, না না প্লিজ, কাল আমার একটা ম্যাচ আছে, সামলে নিবি? ন্যানা তখন জানায়, ঠিক আছে, তবে আমারও রিটার্নে কিছু চাই। এদিকে রাতের বেলা সুষমা তার ভাইকে কল করে আর বলে, ভাইয়া এবার আমাকে গিফট না দিয়ে কিছু ক্যাশ দিয়ে দিও। তার ভাই বলে, তুই তো কখনো গিফটের বদলে ক্যাশ চাইতি না, কি হয়েছে, কোনো সমস্যা? সুষমা জানায়, আসলে আমি একটা বুটিক দিয়েছি, সেখানে সেলাই মেশিন কিনতে হবে। তার ভাই এই কথা শুনে বলে, আরে আগে বলবি না? তোর ভাই অস্ট্রেলিয়াতে কার জন্য ইনকাম করছে, বল কোন কোম্পানির মেশিন কিনতে চাস? সুষমা জানায়, ভাইয়া আমি এটা নিয়ে পরে কথা বলছি। সুষমা কল রেখেই সঞ্জয়কে বলে, কি হয়েছে? সঞ্জয় তখন মোবাইল দিয়ে বলে, আমাকে অজয় বাবার খরচের লিস্ট পাঠিয়েছে। এদিকে ন্যানা বান্টিকে বলিয়ে একটা ফ্রেন্ডশিপ ব্রেসলেট আনে, আর ছাদে যখন চিরাগ আসে তাকে ফ্রেন্ডশিপ ডের জন্য উইশ করে। চিরাগ বলে, দেখো ন্যানা, কারো ফ্রেন্ড হলে আগে একে অপরকে জানতে হয়, আমরা তো একে অপরকে ঠিকমতো জানিই না, তাই এবার ফ্রেন্ড হতে পারবো না। আগে তুমি নিজেকে জানো, নিজের বেস্ট ফ্রেন্ড হও, তারপর আমরাও ফ্রেন্ড হয়ে যাব। ন্যানাও বলে, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এদিকে সঞ্জয় সুষমাকে বলে, এই ব্যাপারটা এখন আমার সম্মানের উপর এসে পড়েছে। সুষমা বলে, আমি ভেবেছি অজয় রেগে বলেছে ওইসব, কিন্তু সত্যিই সে বাবার সব খরচের লিস্ট পাঠিয়ে দিবে এটা তো ভাবিনি। এবার আমরা কিভাবে তার হিসেব সমান করব? সঞ্জয় বলে, একটা উপায় আছে, নানার এফডি ভেঙে ফেলতে হবে। এই কথাটা বাইরে থেকে বান্টি শুনে ফেলে। ওদিকে ছাদে নানাকে চিরাগ বলে যে, তুমি যেখানে পোস্ট গ্রাজুয়েশন করবে সেখানে তো অনেক টাকা লাগবে তাই না? নানা বলে, হ্যাঁ, কিন্তু সমস্যা নেই, বাবা আমার জন্য এফডি করে রেখেছেন, তাই সব ম্যানেজ হয়ে যাবে। আমি আমার অ্যাডমিশন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। নানার কথাও শুনে ফেলে বান্টি। এসব শুনে তার খুব খারাপ লাগছিল, কারণ নানার তো মন ভাঙতে চলেছে। পরদিন দেখা যায় একটা ইমেইল আসে নানার কাছে, যেখানে তাকে স্কলারশিপ দেওয়া হয় 50%। নানা এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে তার বাবাকে এটা বলতেই যাচ্ছিল। তখনই বান্টি বলে, কেন যাচ্ছিস? আমার মনে হয় না বাবা তোকে মুম্বাই যেতে দিবেন, টাকার সমস্যা তো জানিস। নানা বলতে থাকে, কিন্তু বাবা তো আমার এফডি করিয়েই রেখেছেন, কি সমস্যা এখানে? বান্টি বলে, দেখ আমি বলছি তো, বাবা মনে হয় না তোকে যেতে দিবেন, তারা তোর এফডির টাকা ইউজ করে ফেলবে। ওদিকে সুষমা জানতে পারে বান্টির রেজাল্ট 2 মাস আগেই দিয়েছে। এদিকে নানা বান্টিকে বলে, তুই মিথ্যা বলছিস তাই না? আমি জানি আমি মুম্বাই যাব, তাই তুই জেলাস ফিল করছিস, তাই এই কথা বলছিস, কিন্তু বাবা মা আমার সাথে এরকম কিভাবে করবে? অসম্ভব। তখনই সুষমা এসে বান্টিকে মারতে যায় আর বলে, তুই ফেল করেছিস, আমাকে বললি না কেন? বান্টি বলে, কি আমি ফেল করিনি? নানাও বলে, মা সে ফেল করেনি, হ্যাঁ সে মিথ্যা বলেছে কিন্তু ফেল করেনি, এই যে তার রেজাল্ট। সুষমা তখন বলে, মাত্র 40%? এর থেকে ফেল করলেই তো ভালো ছিল, তোর কোনো ভালো কলেজে ভর্তিও হবে না। বান্টি এসব শুনে খুবই রেগে যায় আর বলে, কেন? ভালো রেজাল্ট এনেই বা কি লাভ হতো? তোমরা কি কোনো ভালো কলেজে ভর্তি করাতে? কম মার্ক বেশি মার্ক সবকিছুই তো সেম আমাদের ঘরের জন্য। এই যে নানা এত ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে সব পরীক্ষায়, তার কি হবে? তাকে পাঠাবে মুম্বাই? পাঠাবে না তো, তাহলে কি হবে ভালো রেজাল্ট করে? নানা তখন জিজ্ঞেস করে, মা
বান্টি কি বলছে বলো, এগুলো কি সত্যি? তার মা তো কথা বলে না। তখন নানা জানায়, আমার ইমেইল এসেছে, তোমার মেয়ে বড় কলেজে স্কলারশিপ পেয়েছে মা। সুষমা তখন বলে, আমাকে বললি না কবে এসেছে? নানা বলে, বলা না বলায় কি এসে যায়, তুমি খুশি না? চিন্তায় পড়ে গেলে কেন মা? তোমরা কি সত্যি আমার এফডি ভাঙছো? মা, আমার স্বপ্ন এটা। বান্টি বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি তার কথা। তাহলে সে কি সব সত্যি বলেছে? কেন তাকে বকলে? সে ভালো রেজাল্ট করেনি, কিন্তু আমি করেই বা কি লাভ হচ্ছে? তোমরা আমার এফডি ভেঙে দিচ্ছ আর তাকে বকছো ভালো রেজাল্ট কেন করলো না? ভালো রেজাল্ট করলেই কি তাকে ভালো কলেজে পড়াতে? না তো। তাহলে যাক, তোমরা সিদ্ধান্ত নিয়েছো, আমি আর কি বলবো। তারপর সুষমা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরই সঞ্জয় আসে, এসে নয়নাকে বুঝিয়ে বলে যে এইবার তাকে তারা মুম্বাই দিতে পারবে না, কিন্তু জব করার সময় তার যেখানে ইচ্ছা সে যেতে পারবে। নানা না মানলেও তার মা বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তারা হেল্পলেস, তাই সে রাজি হয়ে যায় এখানেই কোনো একটা কলেজে ভর্তি হতে। সেদিন রাতে ছাদে ওঠে চিরাগ, সেখানে গান শুনছিল নানা। নানা তখন চিরাগের সাথে তার অ্যাডমিশনের ব্যাপারটা শেয়ার করে, সে কতটা কষ্ট পেয়েছে সেটাও বলে। চিরাগ তখন তাকে সান্ত্বনা দিতে বলে, এখন যে ঘর ছাড়তে চাইছো, চলে গেলে সেটাই বেশি মিস করবে। কিছুক্ষণ এখানে কথা বলার পর নানার কিছুটা মন ভালো হয়। পরদিনই সে আর বান্টি আসে কিছু জিনিস কিনতে। সেখানে আলকাদের সাথে তার দেখা হয়। আলকার থেকে তারা জানতে পারে তারা বাড়ি এই কারণে বিক্রি করতে চায় যেন এখান থেকে অর্ধেকটা জুড়ে আমানকে লন্ডনে পড়তে পাঠাতে পারে। এই কথায় নানা বান্টির মাথাই খারাপ হয়ে যায়। নানা তখন তার অ্যাডমিশন নিয়ে তার বাবার সাথে কথা বলতে আসে। এসে দেখে চিরাগের শ্বশুর শাশুড়ি এসেছে তাকে ফিরিয়ে নিতে। আসলে চিরাগ প্রিয়া নামের একটা মেয়ের সাথে বিবাহিত, আর প্রিয়ার সাথে মান অভিমান করেই সে বাড়ি ছেড়ে এখানে এসেছে। আজ প্রিয়ার বাবা মা সরি বলে তাকে ফিরিয়ে নিতে আসে। অনেক বোঝানোর পর চিরাগও রাজি হয় ফিরে যেতে, কারণ সে প্রিয়াকে মন থেকে ভালোবাসে। এইসব জানার পর তো নানার মনটাই ভেঙে যায়, কারণ সে চিরাগকে পছন্দ করে ফেলেছিল। কোন মতে সে সবার সামনে নিজেকে সামলে রাখে। এরপরে চিরাগ নানাকে হ্যাপি বার্থডে বলে সেখান থেকে চলে যায়। এরপর নানা তার বাবার উপর আজ সব রাগ ঝাড়ে আর বলতে থাকে, তুমি এখন কি করবে? ভাড়াটিয়া চলে গেল, আমার এফডি ভেঙে চাচুর টাকা দিবে, তারপর কি করবে? তুমি জানো চাচু আমানকে লন্ডনে পাঠাবে, আর আমি কি চেয়েছি তোমার কাছে? মুম্বাই যেতে চেয়েছি, তাও স্কলারশিপে। বাবা, আমি কোনো এক্সট্রা খরচও করব না, কিচ্ছু করব না, প্লিজ আমাকে যেতে দাও মুম্বাই। সঞ্জয় বলে, আমাদের কথা হয়ে গেছে এই নিয়ে, পড়াশোনা যে কোনো জায়গায় করলেই হয়, মুম্বাইয়ে কি এমন স্পেশাল আছে? নানা তখন কিচ্ছু না বলে ছাদে চলে যায় আর অনেক কাঁদে। পরদিন সকালে সুষমা সঞ্জয় নানার জন্মদিনের জন্য রান্না করছিল। বান্টি তখন উইশ করতে গিয়ে দেখে নানা ঘরে নেই। সেখানে সে তার হাতে লেখা একটা চিঠি রেখে গেছে। এরপর তো নানাকে সব জায়গায় খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। তখনই অজয় ঘরে গিফট নিয়ে চলে আসে আর সাথে ব্রোকারও আনে। সঞ্জয় বলে, দেখ আজ ঝামেলা করিস না, যা। অজয় জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে ভাই, আমাকে বলো, এত টেনশনে আছো কেন? আর ভাবি কি হয়েছে? নানার নানা জানায় নানা বাড়ি ছেড়ে চলে গেছে। ব্রোকার বলে, ভাই বাড়ি দেখাবেন না? অজয় তখন বলে, না যাও, আমরা বিক্রি করব না। আর ভাবি, ভাই তোমরা চিন্তা করো না, আমরা সবাই মিলে খুঁজলে ঠিকই পেয়ে যাব। আর ভাবি, আমরা যত লড়াই করি না কেন, আমরা কিন্তু বিপদে একসাথেই থাকবো, সে তোমরা চাও বা না চাও। এবার অজয় সহ সবাই নানাকে খুঁজতে শুরু করে। খোঁজার সময় বান্টির কাছে কল আসে তার কোচের। সে জানায় তার অ্যাডমিশন হবে স্পোর্টস কলেজে। বান্টি এ কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর সে নানাকে তখন অনেক মিস করে। এদিকে সুষমাকে আলকা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে তো কিচ্ছু খায় না। সেই সময় অজয় এসে বলে, ভাবি চিন্তা করো না, সব সিসি ক্যামেরা চেক হচ্ছে, আমরা নানাকে ঠিক পেয়ে যাব। তখন সঞ্জয় বলে, কথা কম বলো, তোমাদের জন্যই এই সব হয়েছে। এবার এই দুই ভাইয়ের তো আবারও ঘর নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। বান্টি এদিকে নানার রুমে এসে বলে, প্লিজ ফিরে আয় নানা, আমি খুব মিস করছি তোকে, আমি এখন থেকে ঘর ক্লিন রাখবো, তোর সব কথা শুনবো, তাও ফিরে আয় না। আমান তখন বলে, দাদাজি মারা যাওয়ার আগে তার দুই ছেলের ঝগড়া বন্ধ করে গেলেন না কেন? বান্টি বলে, ঠিক বলেছিস ভাই। তখনই বান্টির মনে পড়ে নানা বলেছিল দাদা তাকে পার্কে নিয়ে গিয়ে কুলফি খাওয়াতো, তাই বান্টি সোজা সেখানে চলে আসে আর তার আইডিয়া মতো নানাকে সেখানে এসেই পেয়ে যায়। নানা বসে বসে কুলফি খাচ্ছিল। বান্টি তখন তার পাশে গিয়ে বসে আর বলে, এত বড় চিঠি লিখে বাড়ি থেকে পালালি, একটু দূরেই যেতি, আর কোনো ট্রেনের টিকিট কেটেছিলি, প্লেনের তো টাকা হবে না তোর কাছে। নানা বলে, তুই কিভাবে জানলি আমি এখানে থাকবো? বান্টি তখন বলে, আমি হচ্ছি স্মার্ট, তুই বুঝবি না, আর তোর পালানোর কি দরকার? এমনিতেও কিছু বছরের মধ্যে তোর বিয়ে হবে, চলে যাবি, আর তুই চাইলে এখনো পালাতে পারিস, তারপর সারা বাড়িতে আমার রাজত্ব চলবে, তোর রুমটা সবার আগে আমি নোংরা করব, ভেবে দেখ কি করবি। নানা তো কিচ্ছু বলে না। বান্টি তখন বলে,
বলে, আচ্ছা একটা কথা বল, তুই কি আমাদের ছাড়া একা থাকতে পারবি? নানা বলে, আসলে আজ বাড়ি থেকে বাইরে এসে আমি এটা রিয়েলাইজ করেছি, ঘর আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমার শান্তি আসলে সেই বাড়ির মধ্যেই, কারণ সেই বাড়ির মানুষগুলোই আমার ঘর। তাদের ছাড়া থাকা আমার জন্য অসম্ভব হয়ে গেছে। বান্টি বলে, আচ্ছা হয়েছে অনেক, এখন মা বাবার সাথে কথা বলে নে, খুব চিন্তায় আছেন তারা। এবার কল করতেই সুষমা আর সঞ্জয় কান্না করতে থাকে আর বলতে থাকে, মা তুই ঘরে ফিরে আয়, তুই যা চাইবি তাই হবে, আর আমরা সরি, প্লিজ রাগ করিস না, ফিরে আয় ঘরে। নানা ফিরে আসতেই সুষমা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। নানাও তার মাকে সরি বলে, সঞ্জয়ও সরি বলে রাগ করার জন্য। আজয় তখন এসে বলে, আরে মা, আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে কি সবসময় মিষ্টি কথা আশা করা যায়? তাই বলে সব কথা কি মনে নিতে হয় এভাবে? এসব বলে সবাই হাসে আর তার জন্মদিনটা খুব আনন্দের সাথে উদযাপন করে। বান্টি নানাকে বলে, আমারও একটা গুড নিউজ আছে, কিন্তু আমি চাই আজ নানা তার দিনটা এনজয় করুক, আমি তার অ্যাটেনশনে একটুও ভাগ বসাতে চাই না। এরপরই কেক কাটার পর বাইরে সঞ্জয় আজয় ছোটবেলার স্মৃতিচারণ করছিল, কিন্তু সেই ঘুরে ফিরে দুই ভাইয়ের আবারও ঝগড়া শুরু হয়। নানা আর বান্টি এসব দেখে বলে, এই যে আবারও শুরু হয়ে গেল এদের নেভার এন্ডিং ঝগড়া। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে পরিবার মানেই ঝগড়াঝাটি, মনোমালিন্য, অনেক কিছু, কিন্তু এত কিছুর পরেও দিন শেষে সবাই কিন্তু আবারও এক হয়ে যায়, সবার বিপদে আপদে এক হয়ে দাঁড়ায়। এই পরিবারই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।